বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। অনিয়মের অভিযোগে 2 হলে ভোট গ্রহণ বন্ধ। নির্বাচনে সিসিটিভি ও বডি ক্যামে সায় নেই ইসির। দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছে বাংলাদেশের ইলিশ। পিটার হাসের কোম্পানি থেকে এলএনজি কিনবে সরকার। সাময়িক বরখাস্ত কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভিন। বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে দেশে ফিরছে বাংলাদেশ দল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে শহীদ তাজউদ্দিন আহমদ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলের ভোট গ্রহণ বন্ধ করেছে শিক্ষার্থীরা। ছবিযুক্ত ভোটার তালিকা না থাকা এবং ভোট দেয়া শেষে আঙুলে কালির চিহ্ন না রাখায় শহীদ তাজউদ্দিন হলের প্রায় আধা ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। পরে ছবিসহ ভোটার তালিকা সংযুক্ত করার পর আবার ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর 12টায় বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা অনিয়ম কারচুপির অভিযোগে ভোট গ্রহণ বন্ধ করে। এ সময় হলে প্রভোস্টের সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হতে দেখা গেছে। শিক্ষার্থীদের অভিযোগ, ব্যালট পেপারে একজনের ছবির জায়গায় আরেকজনের ছবি বসিয়ে খুব সহজে ভোট কারচুপি করা যাবে। এছাড়াও ভোটারদের হাতে ভোট দেওয়ার পর অমোচনীয় কালিও দেয়া হচ্ছে না। তাই বিষয়টি আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। এ কারণে ভোট গ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা এবং পুলিশকে বডি ক্যাম না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠির জবাবে এ বিষয়ে তাদের কিছু করণীয় নেই বলে জানিয়ে দিয়েছে সাংবিধানিক এই সংস্থাটি। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো ইসির উপসচিব রাশিদুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে ভোট কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা এবং পুলিশকে বডি ক্যাম না দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ভোট কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরার প্রয়োজন হবেই। পুলিশকে বডি ক্যাম দেওয়া হলে সেটাও শান্তিপূর্ণ ভোট আয়োজন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সহায়ক হবে। সম্প্রতি নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের জানান, সিসিটিভি ও বডি ক্যাম নিয়ে ইতোমধ্যে 3-4টি সভা করা হয়েছে। এগুলো একদিনের জন্য আউটসোর্স করেও ভাড়ায় পাওয়া যায় না। আবার এতগুলো ক্যামেরা কেনাও যৌক্তিক নয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোজাম্মেল হোসেন আলাল জানান, ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি ক্যাম বিষয়ে সাধারণ মানুষ আশান্বিত ছিল, কিন্তু নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা নিজেরা সিদ্ধান্ত নিতেই পারে। তবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিলে ভালো হতো। জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ জানান, সিসিটিভি ও বডি ক্যাম সরবরাহ করার দায়িত্ব তো সরকারের, কাজেই এ বিষয়ে ইসি সিদ্ধান্ত নেওয়া মানে তারা ভোট ডাকাতি নির্বাচন করতে চায়, এমন প্রশ্ন তোলেন তিনি। ডাকসু নির্বাচনে সিসিটিভি ক্যামেরা ছিল বলেই কারচুপির কোনো অভিযোগই টেকেনি, কাজেই জাতীয় নির্বাচনেও সিসি ক্যামেরা লাগবেই। এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জানান, ভোটার ও পুলিং এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা রাখার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ইসি বডি ক্যামেরা না রাখার সিদ্ধান্ত নিলে নির্বাচন অনিরাপদ হয়ে পড়বে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতের বাজারে ইলিশ মাছ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পশ্চিমবঙ্গে স্থানীয়ভাবে ইলিশ ধরা হলেও তা রাজ্যের বিশাল চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয়। তাই প্রতি বছর গুজরাট অথবা মিয়ানমার থেকে ইলিশ আমদানি করতে হয়। বিশেষ করে দুর্গাপূজার আগে ইলিশের চাহিদা অনেক বেড়ে যায়। বাজারে এই চাহিদা মেটাতে প্রতি বছর পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা বাংলাদেশ সরকারের কাছে ইলিশ আমদানির বিশেষ অনুমতি চেয়ে থাকেন। অন্তর্বর্তী সরকার নীতিগত ভাবে ভারতে 1200 টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য $12.05 নির্ধারণ করা হয়েছে। 2014 সাল থেকে বাংলাদেশের স্থানীয় চাহিদা বিবেচনা করে তৎকালীন সরকার ইলিশ রপ্তানি বন্ধ করে দিয়েছিল। তবে 2019 সাল থেকে প্রতি বছর দুর্গাপূজার আগে পশ্চিমবঙ্গে আবার ইলিশ পাঠানো শুরু হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ঘাটতি কমাতে দীর্ঘমেয়াদী জ্বালানি আমদানি চুক্তি করেছে বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশে এলএনজি সরবরাহকারী মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির সঙ্গে এই চুক্তি হয়েছে, যার আওতায় 15 বছরে ধাপে ধাপে $1 কোটি এলএনজি সরবরাহ করবে কোম্পানিটি। ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস বর্তমানে মার্কিন এই কোম্পানির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে কর্মরত আছেন। তিনি রাষ্ট্রদূতের চাকরি ছেড়ে এক্সিলারেট এনার্জিতে যোগ দেওয়ার পর থেকে
বাংলাদেশে কোম্পানিটির ব্যবসা ক্রমেই বড় হচ্ছে। সরকারের সঙ্গে চুক্তি অনুসারে 1,04,550 কোটি টাকার এলএনজি সরবরাহ করবে এক্সিলারেট এনার্জি। আগামী বছর থেকে 15 বছর ব্যাপী 232 কার্গো এলএনজি সরবরাহ করবে মার্কিন এই বহুজাতিক কোম্পানি। আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে এলএনজি ক্রয়ে মার্কিন এই কোম্পানিকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে এই খাতের অন্যান্য পণ্য বিশেষ করে ডিজেল আমদানির কথাও ভাবছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য জানান। জানা গেছে চুক্তিটি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ বিধানের অধীনে করা হয়েছে। 2023 সালের 23 নভেম্বর এই চুক্তি স্বাক্ষর হয়। বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর বিদ্যুৎ জ্বালানি খাতের বিশেষ বিধানের অধীনে থাকা একাধিক চুক্তি বাতিল করলেও এটি করেনি। কারণ হিসেবে বলা হয়েছে মার্কিন এই কোম্পানির সঙ্গে চূড়ান্ত চুক্তি হওয়ায় আইনগত বাধ্যবাধকতার কারণে সেটি বাতিল করা যায়নি। চুক্তি অনুযায়ী এক্সিলারেট এনার্জি 2040 সাল পর্যন্ত বছরে 0.85 থেকে 1 মিলিয়ন টন এলএনজি বাংলাদেশে সরবরাহ করবে। এর মধ্যে 2026-2027 সালে 28টি কার্গো আমদানি করা হবে। পরে 2028 থেকে 2040 সাল পর্যন্ত বছরে 16টি করে কার্গো আসবে। এতে গড় বার্ষিক খরচ দাঁড়াবে প্রায় $600 মিলিয়ন। দীর্ঘমেয়াদী চুক্তি ছাড়াও এক্সিলারেট স্পট মার্কেট থেকেও এলএনজি সরবরাহ করছে। এ পর্যন্ত প্রায় $637 মিলিয়ন মূল্যের 16টি কার্গো এলএনজি সরবরাহ করেছে কোম্পানিটি। ভবিষ্যতে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বছরে $200 মিলিয়ন মূল্যের বেশি স্পট কার্গো সরবরাহ করার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক সাংবাদিককে কারাদণ্ড দেওয়ার ঘটনায় আলোচিত কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভিনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। ওই সাংবাদিকের মামলায় আদালত সাবেক ওই ডিসিকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশের পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। গত 8 সেপ্টেম্বর সুলতানা পারভিনকে বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, সুলতানা পারভিন গত 2রা সেপ্টেম্বর কুড়িগ্রামের সিনিয়র দায়রা জজ আদালতে হাজির হয়ে ফৌজদারি মামলায় জামিন প্রার্থনা করলে আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন। সরকারি চাকরি আইন 2018 এর 39-2 ধারা অনুযায়ী সরকার তাকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করে। এই কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। নেপালে রুদ্ধশ্বাস 3 দিন কাটানোর পর বাংলাদেশ বিমান বাহিনীর পাঠানো বিশেষ একটি বিমানে করে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যরা। সেখানে যাওয়া প্রায় 20 জন সাংবাদিকের পরিস্থিতিটাও ছিল একই রকম। নেপালে চলমান অস্থিরতার ফলে সবাই ছিলেন চরম আতঙ্কের মধ্যে। বাংলাদেশ দলের নেপাল সফর ছিল 2 ম্যাচের। তার প্রথমটা গোলশূন্য ড্র করে দল প্রস্তুতি নিচ্ছিল পরের ম্যাচের। এরপরই পরিস্থিতি বদলে গেল। নেপালের জেনজি বিক্ষোভ চূড়ান্ত রূপ নিল। ফলে বাংলাদেশ নেপালের দ্বিতীয় ম্যাচ বাতিল করতে হলো। সঙ্গে সঙ্গে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ার ফলে জামালদের দেশে ফেরাও যায় আটকে। বাংলাদেশ দলকে নিয়ে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের একটি বাস পুলিশ ও সেনাবাহিনীর প্রহরায় ঠিক 8:45 বিমানবন্দরে এসে পৌঁছায়। তাদের নিতে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটটি দুপুরে নেপাল ত্রিভুবন বিমানবন্দরে পৌঁছায়। চীনের আগ্রাসন মোকাবেলায় আরও এক ধাপে গেল তাইওয়ান। প্রায় $18.1 বিলিয়ন এক বিশেষ তহবিল অনুমোদন করেছে প্রেসিডেন্ট। সরকার বলছে এ অর্থ ব্যয় হবে জাতীয় স্থিতিশীলতা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে। সরকারি ঘোষণায় জানানো হয়েছে এ তহবিলের মধ্যে প্রায় $5 বিলিয়ন বেশি শুধুমাত্র প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে। নতুন টহল জাহাজ ও ড্রোন সংগ্রহের পাশাপাশি 1 বছরের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ কার্যক্রমকেও আরও জোরদার করা হবে। প্রতিরক্ষা মন্ত্রী ওয়েলিংটন কোতাইপেতে এক ব্রিফিংয়ে বলেছেন, এ তহবিল তাইওয়ানের যুদ্ধ প্রস্তুতি বাড়াতে এবং রিজার্ভ বাহিনীর প্রশিক্ষণকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে। 2024 সালে তাইওয়ান 4 মাসের পরিবর্তে বাধ্যতামূলক সামরিক সেবার মেয়াদ বাড়িয়ে 1 বছর করেছে। সরকার বলছে যুব সমাজকে আধুনিক যুদ্ধ প্রস্তুতিতে দক্ষ করে তোলাই এর উদ্দেশ্য। প্রেসিডেন্ট লাই চিং-তে ক্ষমতায় আসার পর থেকেই জাতীয় প্রতিরক্ষা তার প্রশাসনের প্রধান অগ্রাধিকারের মধ্যে একটি হয়ে দাঁড়িয়েছে। জুলাই মাসে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় সামরিক মহড়াও অনুষ্ঠিত হয়েছে। তাইওয়ানের প্রধান সামরিক মিত্র হল যুক্তরাষ্ট্র। ন্যাটো মিত্রদের মতোই তাইপেকে আরও আত্মনির্ভর হতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উৎসাহ দিয়ে আসছেন। গত মাসে প্রেসিডেন্ট লাই জানিয়েছেন 2030 সালের মধ্যে সামরিক ব্যয় তাইওয়ানের জিডিপির 5% উন্নীত করা হবে।
আগামী বছরের জন্য আগেই প্রায় 949 বিলিয়ন নিউ তাইওয়ান ডলার প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করেছে সরকার, যা চলতি বছরের তুলনায় 23% বেশি। অন্যদিকে বেইজিং বারবার স্পষ্ট করে দিয়েছে তারা তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দেখে। প্রয়োজনে বল প্রয়োগের মাধ্যমে দ্বীপটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া হবে। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের সঙ্গে এক ফোন আলাপে চীনের প্রতিরক্ষা মন্ত্রী দং জুন সতর্ক করে বলেছেন তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থনের যে কোনো চেষ্টা ব্যর্থ হবে। প্রতিরক্ষা খাত ছাড়াও বিশেষ তহবিলের বড় অংশ প্রায় $7 বিলিয়ন বরাদ্দ হচ্ছে সাধারণ মানুষের জন্য নগদ প্রণোদনা ও যুক্তরাষ্ট্রের শুল্কে ক্ষতিগ্রস্ত শিল্প খাতকে সহায়তায়। সরকার জানিয়েছে এই অর্থ আসবে পূর্ববর্তী বাজেট উদ্ধৃত ও নতুন ঋণ বিক্রির মাধ্যমে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নে এখনো চ্যালেঞ্জ রয়ে গেছে। তাইওয়ানের সংসদে বিরোধী দলগুলোর সংখ্যাগরিষ্ঠতা থাকায় বরাদ্দ অনুমোদনের প্রক্রিয়া সহজ নাও হতে পারে। ফলে আগামী দিনে এই বিতর্ক দেশটির অভ্যন্তরীণ রাজনীতিকেও আরো উত্তপ্ত করে তুলতে পারে। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তাইওয়ান ইস্যু সব সময় সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলোর একটি। তাইপের এই বিশেষ তহবিল শুধু প্রতিরক্ষা বাড়ানোর পদক্ষেপ নয়, বরং আঞ্চলিক কূটনীতিতে বড় একটি বার্তা। এর মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে চীনকে ঠেকাতে তাইওয়ান আগের চেয়ে আরো প্রস্তুত হতে চাইছে। যুক্তরাষ্ট্রের ডানপন্থী রাজনৈতিক ভাষ্যকার ও অ্যাক্টিভিস্ট চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় 10 সেপ্টেম্বর উটাহ অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তার উপর গুলি চালানো হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এই সহযোগীর হত্যাকে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর স্পেন্সার কক্স। 11 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে গুলির 6 ঘন্টা পর পর্যন্ত কোনো সন্দেহভাজনের নাম জানাতে পারেনি পুলিশ। কাউকে আটকও করা হয়নি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে তদন্ত এখনো অব্যাহত আছে বলে জানিয়েছে FBI। স্পেন্সার কক্স বলেন একজন পার্সন অফ ইন্টারেস্টকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে তার পরিচয় বা হামলার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি প্রকাশ করেননি তিনি। অঙ্গরাজ্যের জননিরাপত্তা বিভাগের কমিশনার বো ম্যাসন বলেন 31 বছর বয়সী কার্ককে যে গুলি করে হত্যা করেছে সেই হামলাকারী এখনো ধরা পড়েনি। ঘটনার সময় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় 3000 মানুষ। পুলিশের ধারণা দূরের কোনো ভবনের ছাদ থেকে কার্কের উপর এই গুলি চালানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পুলিশ প্রধান জেফ লং জানান অনুষ্ঠানে তার 6 জন কর্মকর্তা দায়িত্বে ছিলেন এবং তারা কার্কের ব্যক্তিগত নিরাপত্তা দলের সঙ্গেও সমন্বয় করছিলেন। এই ঘটনার পর ট্রাম্প তার নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেন, মহান এবং কিংবদন্তি চার্লি কার্ক আর নেই। যুক্তরাষ্ট্রের তরুণদের হৃদয় আর কেউ এত ভালো বুঝতে পারেনি। সবাই তাকে ভালোবাসত, বিশেষ করে আমিও। এখন তিনি আমাদের মাঝে নেই। এছাড়া হোয়াইট হাউস থেকে প্রচারিত ভিডিও বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রশাসন অবশ্যই হামলাকারীকে খুঁজে বের করবে। যারা এই ভয়াবহ ঘটনাকে সমর্থন করেছে, অর্থ জুগিয়েছে কিংবা কোনোভাবে সম্পৃক্ত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে চার্লি কার্কের অনুসারী 51 লাখ। তিনি জনপ্রিয় পডকাস্ট ও রেডিও অনুষ্ঠান দ্য চার্লি কার্ক শো এর উপস্থাপক ছিলেন। সম্প্রতি তিনি ফক্স নিউজের ফক্স অ্যান্ড ফ্রেন্ডস এর সহ উপস্থাপক হিসেবেও কাজ করেছেন। দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প চার্লি কার্ককে তরুণ ও সংখ্যালঘু ভোটারদের সমর্থন আদায়ের কৃতিত্ব দিয়েছিলেন। চার্লি কার্কের স্মরণে 14 সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের সব সরকারি ভবনে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে এই হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার ধারাবাহিকতার সর্বশেষ উদাহরণ। এর আগে গত বছর ট্রাম্পের উপর হত্যা চেষ্টা আর চলতি বছরের জুনে এক ডেমোক্রেট আইন প্রণেতা ও তার স্বামীকে গুলি করে হত্যা করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জয় বহু বিশ্লেষকের কাছে অপ্রত্যাশিত ছিল না। দীর্ঘদিনের সাংগঠনিক প্রস্তুতি, রাজনৈতিক কৌশল, অর্থনৈতিক সক্ষমতা এবং ক্যাম্পাসের পরিবর্তিত বাস্তবতা এই সাফল্যের পেছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে।
প্রথমত শিবিরের সাংগঠনিক নেটওয়ার্ককে এক্ষেত্রে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা মনে করেন প্রকাশ্যে কিংবা গোপনে শিবিরই বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সংগঠিত ছাত্র সংগঠন। ছাত্রলীগ নিষিদ্ধ থাকায় এবং ছাত্রদল বিভক্ত থাকায় শিবির এককভাবে শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হয়েছে। শুধু নিজেদের সংসদ গঠন নয়, তারা প্রভাব বিস্তার করেছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনেও। এর ফলে সাধারণ শিক্ষার্থীদের কাছে সহজে পৌঁছানো তাদের জন্য সম্ভব হয়েছে। দ্বিতীয়ত, দীর্ঘমেয়াদী কৌশল ও পরিকল্পনার সুফল এবার তারা পেয়েছে। আবাসিক হলগুলোতে তারা ছাত্রদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালিয়েছে, সংগঠনকে সক্রিয় রেখেছে এবং নির্বাচনী ইস্যুতে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো ছিল বিভক্ত এবং দুর্বল। ছাত্রদল বা বামপন্থী সংগঠনগুলো একক ন্যারেটিভ তৈরি করতে ব্যর্থ হয়েছে, বরং তাদের অ্যান্টি শিবির প্রচারণা প্রত্যাশিত সাড়া জাগাতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবাধিকারকে যারা বিশ্বাস করে না, বাক স্বাধীনতাকে যারা বিশ্বাস করে না, তাদের উত্থানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নেবে না। তৃতীয়ত, অর্থনৈতিক সক্ষমতাও একটি গুরুত্বপূর্ণ উপাদান। বিশ্লেষকদের মতে শিবিরের তুলনায় অন্যান্য সংগঠন আর্থিক দিক থেকে পিছিয়ে ছিল। নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে সাংগঠনিক কার্যক্রম সবকিছুতেই অর্থ একটি বড় ভূমিকা রেখেছে। এই সুবিধা প্রার্থী নির্বাচনে, প্রচারণা এবং মাঠ পর্যায়ে দৃঢ় অবস্থান নিতে সাহায্য করেছে শিবিরকে। চতুর্থত, ফলাফলে প্রভাব ফেলেছে সাধারণ শিক্ষার্থীদের মানসিকতাও। বিগত সময়ে ক্যাম্পাসের ছাত্রলীগ কিংবা ছাত্রদলের আধিপত্য, দখলদারিত্ব ও সহিংস রাজনীতি শিক্ষার্থীদের কাছে নেতিবাচক অভিজ্ঞতা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে অনেকে মনে করেন শিবির তুলনামূলকভাবে নিরাপদ। বিশেষ করে গেস্টরুম কালচার, চাঁদাবাজি বা নির্যাতনের আশঙ্কা থেকে দূরে থাকতে সাধারণ শিক্ষার্থীরা বিকল্প হিসেবে শিবিরকে বেছে নিয়েছে। যদিও সংখ্যালঘু শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের ধারণা কাজ করেনি, তাদের ভোট শিবিরের ঝুঁকিপূর্ণ ভাবমূর্তির দিকেই ইঙ্গিত দেয়। পঞ্চমত, অতীতের গণ আন্দোলন ও রাজনৈতিক পরিস্থিতি থেকেও শিবির সুবিধা নিয়েছে। 2024 সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে তারা দক্ষতার সঙ্গে নিজেদের প্রচারণায় কাজে লাগিয়েছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা শিবিরকে স্বাধীনতা বিরোধী বলে চিহ্নিত করার চেষ্টা করলেও ভোটারদের একাংশ সেটিকে গুরুত্ব দেয়নি, বরং অনেকে অতীতের আন্দোলনে শিবিরের ভূমিকার দিকেই নজর দিয়েছে। সবশেষে বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটও এই নির্বাচনে প্রভাব ফেলেছে। দক্ষিণপন্থীদের উত্থান, সাংস্কৃতিক লড়াইয়ের নতুন পরিসর এবং জাতীয় রাজনীতির গতি প্রকৃতি প্রতিফলিত হয়েছে শিক্ষার্থীদের ভোটে। বিশ্লেষকদের মতে ডাকসুতে শিবিরের এই উত্থান জাতীয় রাজনীতির জন্য একটি ইঙ্গিতবাহী বার্তা। সামনের জাকসু, রাকসু বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একই ধারা দেখা যেতে পারে। সব মিলিয়ে ডাকসুতে শিবিরের জয়কে কেবল একটি নির্বাচনী সাফল্য হিসেবে দেখা যাচ্ছে না, এটি দীর্ঘমেয়াদী কৌশল, সংগঠিত প্রচেষ্টা এবং প্রতিদ্বন্দ্বীদের দুর্বলতার একটি যৌথ ফলাফল। এখন প্রশ্ন হচ্ছে এই বিজয়কে তারা কিভাবে ব্যবহার করবে এবং জাতীয় রাজনীতির ময়দানে এর প্রতিফলন কতটা হবে। নেপালের জেন জেড প্রজন্মের নেতৃত্ব চলমান আন্দোলনে নতুন মোড় নিয়েছে। দুর্নীতি ও রাজনৈতিক অচল অবস্থার বিরুদ্ধে ক্রুদ্ধ তরুণেরা দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে। কে এই সুশীলা কার্কি, জানাবো ডেস্ক রিপোর্টে। গত সোমবার বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত 22 জন নিহত হন। বিক্ষুব্ধরা পরে দেশটির পার্লামেন্ট ভবন, প্রেসিডেন্টের কার্যালয়, প্রধানমন্ত্রীর বাসভবন, রাজনৈতিক দলের কার্যালয় ও শীর্ষ নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ করেন। এরপর থেকেই আলোচনা শুরু হয় দেশটির নতুন প্রধানমন্ত্রীর পদ নিয়ে। নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতার কারণেই আলোচনায় আসা এই একমাত্র নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি হচ্ছেন নতুন আশার প্রতীক। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কেউ নেতৃত্বে আসবে না। নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতার কারণেই সুশীলা কার্কির নাম সামনে এসেছে।
1952 সালে 7 জুন নেপালের বিরাটনগরে জন্ম নেওয়া সুশীলা কার্কি রাষ্ট্রবিজ্ঞান ও আইন বিষয়ে পড়াশোনা করেন। 1972 সালে বিরাটনগরের মহেন্দ্র মোরাং ক্যাম্পাস থেকে তিনি বিএ ডিগ্রি অর্জন করেন। 1975 সালে ভারতের বারাণসীর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং 1978 সালে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। 1979 সালে বিরাটনগরে আইন পেশায় যোগ দেন কার্কি। পরে 1985 সালে সহকারী শিক্ষক হিসেবেও কাজ করেন। 2007 সালে তিনি সিনিয়র অ্যাডভোকেট হন। 2009 সালে 22 জানুয়ারি সুপ্রিম কোর্টের অ্যাডহক বিচারপতি এবং 2010 সালের 18 নভেম্বর স্থায়ী বিচারপতি নিযুক্ত হন। 2016 সালের 13 এপ্রিল থেকে 10 জুলাই পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালনের পর 11 জুলাই 2016 থেকে 7 জুন 2017 পর্যন্ত প্রধান বিচারপতির পদে ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি নেপালি কংগ্রেসের নেতা দুর্গা প্রসাদ সুবেদীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সুবেদীর সঙ্গে তার পরিচয় হয়েছিল বারাণসীতে পড়াশোনার সময়। যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের ডানপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। বুধবার ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে চার্লিকে গুলি করা হয়। ঘনিষ্ঠ মিত্রকে হারিয়ে ট্রাম্প বলেন, এটা যুক্তরাষ্ট্রের জন্য অন্ধকারাচ্ছন্ন একটি মুহূর্ত। চার্লি সত্যের জন্য প্রাণ দিয়েছেন। এ ঘটনায় কট্টর বামপন্থীদের দুষছেন ট্রাম্প। বলছেন, বামদের বক্তব্য রক্ষণশীল এই কর্মীর মৃত্যুতে ভূমিকা রেখেছে। এদিকে এখনো ঘটনায় জড়িত সন্দেহভাজন সম্পর্কে কোনো তথ্য জানায়নি পুলিশ। গত নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের পক্ষে তরুণ ভোটারদের সমর্থন আদায়ে কাজ করেছে চার্লি কার্কের প্রতিষ্ঠান টার্নিং পয়েন্ট ইউএসএ। অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতায় থাকা ফ্রান্সে শুরু হয়েছে ব্লক এভরিথিং আন্দোলন। এরই মধ্যে দেশ জুড়ে প্রায় 200 জন গ্রেপ্তার হয়েছেন। রাজধানী সহ বিভিন্ন শহরে মোতায়েন করা হয়েছে 80,000 পুলিশ। সংসদীয় আস্থা ভোটে ফ্রান্সোয়া বেয়রোকে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণ এবং সেবাস্তিয়ান লেকর্নুকে নতুন প্রধানমন্ত্রী করার 2 দিন পর ব্লক এভরিথিং নামের এই আন্দোলন ব্যাপক সাড়া জাগিয়েছে। পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ চলছে। প্যারিস শহর, রেনেস, ন্যান্টোস, গ্রোনোবল, লিওন, লিল, কেন এবং তুলুসের মতো প্রধান শহরগুলোতে প্রতিবাদের তীব্রতা বেশি দেখা যাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া তাই রাস্তায় বের না হওয়ার জন্য সতর্ক করা হয়েছে। ইতিহাস কুখ্যাত টুইন টাওয়ার হামলার 24 বছর আজ। যুক্তরাষ্ট্রে হওয়া এই হামলায় প্রাণ হারায় প্রায় 3000 মানুষ। ইসরায়েলি গোয়েন্দারা এই হামলা সম্পর্কে আগে জানতেন বলে দাবি এক মার্কিন সাংবাদিকের। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। 4টি যাত্রীবাহী প্লেন ছিনতাই করে 2011 সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কের 2 আকাশচুম্বী ভবনে হামলা করে এক সন্ত্রাসী দল। গোটা বিশ্বকেই চমকে দিয়েছিল ঘটনাটি। মাত্র 2 ঘন্টার ব্যবধানে মাটিতে মিশে যায় 110 তলা ভবন দুটি। এছাড়াও মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনেও আঘাত এনেছিল এই হামলা। শতাব্দীর সবচেয়ে ভয়াবহ এই হামলায় প্রাণ হারান 3000 মানুষ, যার মধ্যে 7 বাংলাদেশীও ছিলেন। যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো আফগানিস্তানের ইসলামপন্থী সংগঠন আল কায়েদাকেই দায়ী করেছিল এই ঘটনার জন্য। 2 যুগ পর হামলা নিয়ে এক বিস্ফোরক তথ্য সবার সামনে এনেছেন মার্কিন সাংবাদিক টাকার কার্লসন। তার দাবি, 9/11 এই হামলা সম্পর্কে আগে থেকেই জানত ইসরায়েল। এক প্রামাণ্যচিত্র সিরিজে এই ঘটনা সহ দীর্ঘদিন ধরে চাপা থাকা আরো তথ্য সবার সামনে আনবেন বলে জানান তিনি। প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়ায় অংশ নিল চীন, রাশিয়া ও মঙ্গোলিয়া। ইনার মঙ্গোলিয়ার সীমান্ত এলাকায় অনুষ্ঠিত এই মহড়া নিরাপত্তা ঝুঁকি মোকাবেলা ও কৌশলগত সক্ষমতা বাড়াতেই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে চীনের সেনাবাহিনী। সোম ও মঙ্গলবার চীন, রাশিয়া ও মঙ্গোলিয়ার যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে সীমান্তবর্তী এক অজ্ঞাত এলাকায়। বর্ডার ডিফেন্স কোঅপারেশন 2025 নামের এ মহড়ায় 3 দেশের সেনারা যুদ্ধাস্ত্র ব্যবহার করে অংশ নেন। চীনের সেনাবাহিনী জানিয়েছে, সীমান্ত অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত সক্ষমতা বাড়ানোই ছিল এই মহড়ার মূল উদ্দেশ্য। উইবোতে প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, মহড়ার সময় চীনা ভূখণ্ডে একটি যৌথ কমান্ড পোস্ট স্থাপন করা হয়, যার ভূখণ্ড তার নেতৃত্ব নীতির পাশাপাশি বহুপক্ষীয় পরামর্শ ও সমান্তরাল কমান্ড কাঠামোর ভিত্তিতেই মহড়ার কার্যক্রম পরিচালিত হয়।
এর ঠিক আগে 2 সেপ্টেম্বর বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছিল 3 দেশের নেতাদের ত্রিপক্ষীয় বৈঠক, আর তার আগের দিনই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আয়োজন করেছিলেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলন, যেখানে 20টির বেশি অপশ্চিমা দেশের নেতাদের আতিথ্য দেন তিনি এবং নতুন বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেন। যৌথ এই মহড়াটাই কেবল সীমান্ত প্রতিরক্ষা সক্ষমতা নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার নতুন দৃষ্টান্ত হিসেবেও দেখা হচ্ছে। ফেসবুক ও ইনস্টাগ্রামের ভিডিওতে আসছে এআই অনুবাদ ও ডাবিং এর নতুন ফিচার। এতে ভাষার বাধা ভেঙে কন্টেন্ট পৌঁছাবে আরো বৃহৎ দর্শকের কাছে। আরো জানাবো ডেস্ক রিপোর্টে। বিশ্বজুড়ে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন সুযোগ এনে দিল মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামে চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক অনুবাদ ও ডাবিং ফিচার। এবার ভিডিওতে থাকা কথাবার্তা শুধু অনুবাদই নয়, নির্মাতার কণ্ঠে ডাবিংও করে দেবে এই প্রযুক্তি। অর্থাৎ ভিডিওর মূল কণ্ঠস্বর ও টোন অক্ষুণ্ণ রেখে ভিন্ন ভাষায় রূপান্তর হবে কন্টেন্ট। প্রথমে ফিচারটি চালু হয়েছে ইংরেজি থেকে স্প্যানিশ এবং স্প্যানিশ থেকে ইংরেজি অনুবাদের জন্য, তবে ধীরে ধীরে আরও ভাষাযুক্ত করার পরিকল্পনা করছে মেটা। ফিচারটি ব্যবহারের জন্য ফেসবুক নির্মাতার কমপক্ষে 1000 ফলোয়ার থাকা বাধ্যতামূলক, তবে ইনস্টাগ্রামে এই শর্ত নেই। রিল পোস্ট করার আগে ট্রান্সলেটর ইওর ভয়েস উইথ মেটা এআই অপশন ক্লিক করলেই মিলবে অনুবাদের সুবিধা। চাইলে লিপসিং চালু করে মুখের অঙ্গভঙ্গির সঙ্গে অনুবাদিত কণ্ঠ মেলানো সম্ভব হবে। এতে ভিডিও আরও বাস্তবসম্মত ও স্বাভাবিক লাগবে। নতুন এআই ফিচারের ফলে নির্মাতারা নিজেদের ভিডিও কন্টেন্ট সহজে বহু ভাষাভাষী দর্শকদের কাছে পৌঁছে দিতে পারবেন। শুধু তাই নয়, অনুবাদ করার রিলে থাকবে ট্রান্সলেটর উইথ মেটা এআই ট্যাগ। নির্মাতারা ইনসাইট প্যানেলে গিয়ে জানতে পারবেন কোন ভাষায় দর্শক তাদের ভিডিও দেখছেন। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মেসরি বলছেন, ভাষার বাধা ভেঙে বিশ্বজুড়ে দর্শকদের কাছে পৌঁছাতে এই ফিচার হবে নির্মাতাদের জন্য নতুন সম্ভাবনা। নেপালে গত সপ্তাহে শুরু হয়েছে দুর্নীতি বিরোধী আন্দোলন, যে আন্দোলনে রাস্তায় নেমেছে হাজার হাজার নেপালি তরুণ তরুণী, যাদের মধ্যে বেশিরভাগই ছিল জেনজি প্রজন্মের। পুলিশের গুলি, টিয়ারশেল আর জল কামানো দমাতে পারেনি তাদের, বরং রাজপথে লড়াই করতে নেমে প্রাণ দেয় অন্তত 22 জন, আহত হয় শতাধিক। শেষ পর্যন্ত তরুণদের তীব্র জনরোষে পদত্যাগ করতে বাধ্য হয় নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তবে প্রশ্ন রয়ে গেছে, এই পদত্যাগ কি নেপালের পরিস্থিতি শান্ত করবে, নাকি নেপালের রাজনীতিকে নিয়ে যাবে এক অনিশ্চিত অচলাবস্থার দিকে? বিক্ষোভের সূত্রপাত হয়েছিল সরকারের একটি তড়িঘড়ি সিদ্ধান্তের কারণে। গত সপ্তাহে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব সহ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বার্তা আদান প্রদানের অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করে নেপাল সরকার। পরবর্তীতে কারণ হিসেবে সরকার থেকে বলা হয়, এইসব প্ল্যাটফর্মগুলো নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে নিবন্ধিত নয়। তবে টিকটক সহ 5টি প্রতিষ্ঠান নিবন্ধিত থাকায় এই বিধিনিষেধের আওতার বাইরে ছিল। সরকারের এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়ে তরুণ সমাজ, কারণ নেপালি তরুণদের জীবনের বড় অংশ এখন সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর। তাছাড়া পর্যটন নির্ভর দেশ হওয়ায় অনেকের জীবন জীবিকাও নির্ভর করে এই সোশ্যাল মিডিয়ার উপর। তারও আগে কয়েক সপ্তাহ ধরে দেশ জুড়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তুলেছিল নেপো কিডস ও নেপো বেবিজ হ্যাশট্যাগ, যেখানে রাজনৈতিক পরিবারগুলোর বিলাসী জীবনযাত্রা ও স্বজনপ্রীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছিল তরুণরা। ফলে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর উপর সরকারের নিষেধাজ্ঞা ছিল তরুণদের ক্ষোভে ঘি ঢালার মতো। বিশ্লেষকদের মতে সরকার আসলে দুর্নীতি বিরোধী আন্দোলনকে দমন করতে চাইছিল, কিন্তু উল্টো তারও ক্ষোভ বাড়িয়ে দেয়। পরবর্তীতে ব্যাপক আন্দোলনের মুখে 8 সেপ্টেম্বর সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাধ্য হয়। আন্দোলন দ্রুত রাস্তায় ছড়িয়ে পড়ে। রাজধানী কাঠমান্ডুতে পার্লামেন্ট ভবনের সামনে ভিড় জমায় বিক্ষোভকারীরা। এরপর আগুন দেওয়া হয় প্রেসিডেন্ট ভবন, শীতল নিবাসে, এমনকি প্রধানমন্ত্রী ওলির ব্যক্তিগত বাসভবনও রক্ষা পায়নি। বিক্ষোভকারীরা ক্ষমতাসীন জোটের শরিক নেপালি কংগ্রেস পার্টির কেন্দ্রীয় কার্যালয় সহ একাধিক দলীয় ও সরকারি স্থাপনায় ভাঙচুর চালায়। এছাড়া রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় মন্ত্রী, রাজনৈতিক নেতার বাড়ি ও প্রধান প্রধান দলীয় কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় বিক্ষুব্ধ জেনজিরা।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই অগ্নিসংযোগ শুধু তাৎক্ষণিক ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, এটি মূলত প্রথাগত রাজনৈতিক নেতৃত্বের প্রতি অবিশ্বাসের প্রতীক। তরুণ প্রজন্ম বলতে চাইছে তারা আর পুরনো ধাঁচে স্বজনপ্রীতি নির্ভর রাজনীতি মানতে রাজি নয়। প্রধানমন্ত্রীর পদত্যাগের পর সবার মনেই একটি প্রশ্ন, কে ধরবে নেপালের হাল? তবে এই বিষয়ে স্পষ্ট করে কিছু এখনো সামনে আসেনি। এর মধ্যে 9 সেপ্টেম্বর নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিংদেল একটি বিবৃতি দেন, যেখানে তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষতি, লুটপাট এবং আগুন লাগানোর মাধ্যমে বর্তমান সংকটের সুযোগ নেওয়ার অভিযোগ তোলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সহ সকল নিরাপত্তা প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ সে কথাও জানান তিনি। একই সঙ্গে নেপালের কয়েক দশকের মধ্যে সবচেয়ে চরম অস্থিরতার সমাধান খুঁজতে বিক্ষোভকারীদের সংলাপে অংশগ্রহণ আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে আন্দোলনটি কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে শুরু হয়নি, বরং স্বতঃস্ফূর্তভাবে তরুণরা সংগঠিত হয়েছিল সামাজিক যোগাযোগের মাধ্যমে। তাই এই সংলাপে কে তাদের প্রতিনিধিত্ব করবে তা এখনো অস্পষ্ট। বিশেষজ্ঞদের মতে এই নেতৃত্বহীনতাই এই আন্দোলনের শক্তি, আবার দুর্বলতাও। অলি পদত্যাগ করলেও তরুণ প্রজন্মের ক্ষোভ এখনো প্রশমিত হয়নি। তাদের দাবি কেবল নেতৃত্ব বদল নয়, পুরো শাসন ব্যবস্থার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তরুণদের এই আন্দোলন এখন আর শুধু দুর্নীতি বিরোধী নয়, এটি এক নতুন রাজনৈতিক সংস্কৃতির আহ্বান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নেপালের ইতিহাসে এই আন্দোলন নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। তরুণ প্রজন্ম দেখিয়ে দিয়েছে কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিবাদেই সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজনে রাস্তায় নেমে রাষ্ট্রীয় ক্ষমতার বিরুদ্ধে অবস্থান নিতে প্রস্তুত তারা। এখন দেখার বিষয়, রাজনৈতিক নেতৃত্ব কি সেই বার্তা বুঝতে পারবে, নাকি দেশ আরো বড় অস্থিতিশীলতার দিকে যাবে? সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।